ভারত যদি বাড়াবাড়ি করে এবার পাকিস্তান নাকি সরাসরি হামলা করবে কলকাতায়। হঠাৎ করে কলকাতাকে নিশানার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো পাকিস্তান এবং এ কথাটি পাকিস্তানের বিশ্ববিখ্যাত মন্ত্রী খোয়াজা আসিফ তিনি সর্বসমক্ষে জানিয়েছেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারত নাকি পূর্ব এবং পশ্চিম দিক থেকে পাকিস্তানকে বিব্রত রাখার চেষ্টা করছে। অর্থাৎ একদিকে বালুচিস্তান সমস্যা, অন্যদিকে তাদের ঘরের ভিতরে তালিবানি সমস্যা এবং বালুচিস্তান লিবারেশন আর্মির সমস্যা, এবং অন্যদিকে ভারত পাকিস্তানের বর্ডার এরিয়া থেকে ক্রমাগত চাপ তৈরি করার চেষ্টা করছে। ফলে এর জন্য পাকিস্তান এখন মনে করছে সবকিছু ছেড়ে ছুড়ে তারা কলকাতাতে আক্রমণটি করতে পারবে। এবার এই ঘটনার পিছনে বা এই কথাবার্তার পিছনে কতটা যৌক্তিকতা আছে একটু আজকে এই ভিডিওতে আলোচনা করা যাক, এবং সত্যি এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি ভারতের জন্য কতটা বিপজ্জনক। এবং আজকে এই ভিডিওতে আমি দুটো এমন ঘটনা কথা আপনাদের সামনে বলবো যা এই ভারতে শেষ এক সপ্তাহের মধ্যে হয়েছে এবং যা কিন্তু ভারতের সুরক্ষা নিয়ে বড় সড়ো এক প্রশ্নচিহ্ন এবং বিপদের সম্ভাবনা আমাদের সামনে তুলে ধরে। কালকে খোয়াজা আসিফ সরাসরি কলকাতার দিকে টার্গেটের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছেন। শুধু কালকে নয়, এর আগেও পাকিস্তান বারবার করে বলার চেষ্টা করেছে যে ভারতের পূর্ব দিক থেকে তারা ভারতবর্ষের উপর আক্রমণ করতে পারে। এবার পূর্ব দিকে সে সময় বাংলাদেশের সরকারে ছিল মোহাম্মদ ইউনেস এবং আইএসআই এর একাধিক কর্তারা, উচ্চপদস্থ সেনাপ্রধান, তিনি বারবার করে বাংলাদেশ সফরে যেতেন এবং বাংলাদেশের সেই জামাতপন্থী ছাত্রনেতাদের সঙ্গে মহা গুরুত্বপূর্ণ বৈঠক করতেন। এবং তারপর সেনাপ্রধানের মুখপাত্র পাকিস্তান থেকে বলেছিল যে এবার আমরা বাংলাদেশ থেকে অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করব। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। পাকিস্তান রীতিমতো আন্তর্জাতিক স্তরে একটা খিল্লির পাত্রতে পরিণত হয়েছে, জোকারে পরিণত হয়েছে, যাদের কথা কেউ সিরিয়াসলি নেয় না। সেই পাকিস্তান হঠাৎ করে কালকে কলকাতার দিকে আঙুলটি কেন ওঠালেন বা নিশানাটি করলেন? দেখুন, প্রথমত পাকিস্তানের বর্তমান অবস্থাটা একটু বোঝা সম্ভব, আপনাদের বোঝা উচিত বলে আমার মনে হয়। কারণ কিছুদিন আগে চীন পাকিস্তান যেভাবে ইরান যুদ্ধে দালালি করছে তা পছন্দ না করে পাকিস্তানের থেকে বকেয়া $220 মিলিয়ন চেয়ে বসেছে। শুধু তাই নয়, এতদিন অবধি পাকিস্তানের যে বন্ধু রাষ্ট্র ইউএই, তারা এবার পাকিস্তানের থেকে বকেয়া 17,000 কোটি টাকা চেয়েছে। অর্থাৎ এই পাকিস্তান ভরসাযোগ্য এবং বিশ্বাসযোগ্য যে নয় তা এখন পাকিস্তানের অতি বড় সঙ্গী সাথীরাও কিন্তু ভরসা করছে। ফলে পাকিস্তানের কাছে খাওয়ার মতো ঘরে এই মুহূর্তে টাকা নেই। আইএমএফ থেকে $1.2 বিলিয়ন লোন সদ্য স্যাংশন হয়েছে পাকিস্তানে, যার মধ্যে চীনকে দিয়ে দিতে হবে কিছুটা, বাকি প্রায় 50% কাছাকাছি দিয়ে দিতে হবে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটসের কে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের একবার ভারতকে যদি নিশানা করা যায় বা ভারতের উপরে কোনো যদি সন্ত্রাসী হামলা চালানো যায়, তাহলে পাকিস্তানের জনগণের যে মানসিকতা, যে মন, তা কিন্তু সেই ভারত পাকিস্তান যুদ্ধের দিকে ঘুরে যেতে পারে। এবং এই স্ট্র্যাটেজি পাকিস্তান বারবার নিয়েছে এবং ডোমেস্টিক একাধিক সিরিয়াস পলিটিক্যাল ইভেন্টকে শিল্ড করতে গিয়ে, ঢাকতে গিয়ে তারা ভারতের উপরে বিভিন্ন সন্ত্রাসী হামলার আশ্রয় এর আগেও কিন্তু নিয়েছে। ফলে এই ঘটনা বা এই হুমকি বা হুঁশিয়ারি খুব একটা সাধারণ ঘটনা নয়, এবং এটা প্রমাণ করছে যে পাকিস্তান কিন্তু সিরিয়াসলি ভারতকে নিয়ে কিছু না কিছু ভাবার পরিকল্পনা করছে। দুটো ঘটনার কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম ঘটনাটি ঘটে 3 দিন আগে এবং টেরর অপারেটিভস সাব্বির নামক এক ব্যক্তিকে ভারত থেকে কিন্তু গ্রেফতার করা হয়। এই সাব্বির হলো বাংলাদেশের লস্কর-ই তৈবার একটি নতুন সেলের ইনচার্জ এবং বাংলাদেশে বসে লাগাতার ভারতীয় কিছু মানুষকে বা একটু নতুন প্রজন্ম যারা ইসলাম চর্চায় বিশ্বাস করে তাদেরকে ফুসলে একটা বড় দল তৈরি করার চেষ্টা করছিল এবং ভারত বিরোধী পোস্টার লাগানো এবং নাশকতার জন্য একাধিক জায়গায় রেইকি কিন্তু এই সাব্বিরের মাধ্যমে করা হচ্ছিল। পরবর্তীকালে জানা যায় এই সাব্বির আসলে পাকিস্তানের আইএসআই এর হয়ে কাজ করছিল এবং দিল্লি সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা, কিছুটা মন্দির, স্মৃতিসৌধ, এই সকল জায়গায় আক্রমণের পরিকল্পনা করা হচ্ছিল সাব্বিরের মাধ্যমে। নাশকতার ছক যেভাবে তৈরি করা হচ্ছিল তা গোয়েন্দারা রুখে দেন, কিন্তু সাব্বিরকে আটক করে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। সাব্বির এবং তার যে সঙ্গী সাথীরা তারা দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় রেইকি করেন
এবং কোন কোন জায়গায় রেকি করা হয়? প্রথমত কালাকাজি মন্দিরে রেকি করা হয়, এই কালকাজি মন্দিরের পাশাপাশি লোটাস টেম্পলে রেকি করা হয়, ছতরপুর মন্দিরের রেকি করা হয় এবং কনট প্লেসেও বহু বাণিজ্যিক এলাকায় কিন্তু রেকি করা হয়। অর্থাৎ তারা কোন কোন জায়গা টার্গেট করছে আপনারাও বুঝতে পারবেন, যেখানে জনবহুল জায়গা, ধর্মীয় আচার আচরণ রক্ষা করার জায়গা, যেখানে হিন্দু নাগরিকরা অনেক বেশি যায় এবং মোরাললেস তারা একটি লার্জ পিপলকে টার্গেট করেছিল, কারণ একটি জনবহুল স্থানে যদি আক্রমণ করা যায় তাহলে এর ক্ষতি অনেকটা বেশি হয়, যা দিল্লি বিস্ফোরণে আমরা দেখেছি। লালকেল্লার একদম বাইরে একটি গাড়ি তা কিন্তু ফেটে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। ফলে মডেল এক কার্যকারিতার যে প্রক্রিয়া তা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলাদা, তা লস্কর-ই তৈয়বার অত্যন্ত পুরনো একটি স্ট্র্যাটেজি। পাশাপাশি এদের কাছ থেকে মানে সাব্বির এবং তার দলবলের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি কিন্তু উদ্ধার করা হয়। ভারত, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের মুদ্রা উদ্ধার করা হয়, নেপালের একটি সিম কার্ড উদ্ধার করা হয় এবং যে নেটওয়ার্কটি তার কাছ থেকে রেস্কিউ করা হয়েছিল তা নেপাল এবং বাংলাদেশ দু জায়গায় কিন্তু ব্যবহৃত হয়েছিল। এবার এই পুরো ঘটনায় নেপালের নামটা কেন জড়িয়ে যাচ্ছে? নেপালকে বলা হয় আইএসআই এর সেফ সেন্টার। কেন বলা হয়? কারণ নেপাল এবং ভারতবর্ষের যে সীমানা আছে, অন্য যে সীমানাগুলো আছে তার থেকে এই সীমানার চেকিং এবং কড়াকড়ি কিছুটা হলেও কম। আপনার ভিসা লাগছে না, আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগছে না যেটা আপনাকে বর্ডারে আপনাকে সাবমিট করতে হবে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেপালকে সেফ একটা করিডর প্যাসেজ হিসাবে ব্যবহার করে এই বাংলাদেশের লস্কর-ই তৈয়বার এই সকল নেতারা, এবং সাব্বিরকে ভারতে ঢোকার সঙ্গে সঙ্গে আজকে দিল্লি পুলিশ কিন্তু আটক করে এবং সে বাংলাদেশে বসে ভারতীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব তৈরির চেষ্টাও করছিল, তা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সামনে এসছে। এবার এ গেল সাব্বিরের নাশকতার ছক। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এরপরে আরো 4 জনকে কিন্তু গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের কাছ থেকে এবং এই অপারেশনটি চালানো হয় উত্তরপ্রদেশের এটিএস এর মাধ্যমে। এই এটিএস যাদেরকে গ্রেফতার করেছে তারা কার্যত স্বীকার করেছে যে তারা শহরের বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের চেষ্টা করেছে। শুধু উত্তরপ্রদেশ বা দিল্লির বিভিন্ন শহরে নয়, তারা ভারতের একাধিক জায়গা, যেমন বিভিন্ন ক্ষেত্রে রেল স্টেশন, এয়ারপোর্ট, কখনো রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টা, অর্থাৎ এমন কিছু পরিকল্পনা করেছিল যাতে গোটা ভারত যেন কেঁপে যেতে পারে। স্পেশালি টার্গেট করা হয়েছিল লখনৌ, মিরাট, গাজিয়াবাদের মতো বড় বড় শহরগুলো। অর্থাৎ মডিউলটা বোঝার চেষ্টা করুন, ক্রাউডেড প্লেসকে এরা টার্গেট করছে, যেখানে একটা ছোট্ট কোনো ঘটনা ঘটাতে পারলে তাদের ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটা বেশি হবে। রেলপথ ছাড়াও তারা বিভিন্ন গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক, অটোমোবাইল শোরুম সমস্ত কিন্তু বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চেয়েছিল। যাদের ধরা হয়েছে তাদেরকে জেরা করে পাওয়া গেছে এদের মধ্যে মূল পান্ডার নাম হলো সাকিব, যিনি মিরাটেরই একজন নাপিত এবং সে বেসিক্যালি পাকিস্তানের এই জব হ্যান্ডেলার এদের সঙ্গে যোগাযোগ রাখতো। পরবর্তীকালে আরবার, লোকেশ, বিকাশের মতো নাম আমাদের সামনে উঠে এসছে। এরা বেসিক্যালি এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালাতো এবং দেশ বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রেখে ভারতের নাশকতার পরিকল্পনা কিন্তু করতো। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা সামারাইজড করেন তাহলে নিজেরাও বুঝবেন ভারতকে কিন্তু ফের একবার অশান্ত করার পরিকল্পনা বহির্বিশ্ব স্পেশালি পাকিস্তানের সাহায্যে কেউ বা কারা করছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খোয়াজা আসিফ সরাসরি কলকাতাকে হুঁশিয়ারি দিয়েছে এবং এই ঘটনাগুলো ডট বা বিন্দু যদি কালেক্ট করেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন ভারতের গোয়েন্দা দপ্তর, ভারত সরকার এবং আজকে গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা যারা সুরক্ষার সঙ্গে জড়িত তারা কিন্তু একের পর এক প্ল্যান কার্যত ভেস্তে দিচ্ছেন, বানচাল করছেন। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, পাল্টা অ্যাকশনে এই খোয়াজা আসিফকে জবাব দিতে ভারত কি কিছু করবে, এই প্রশ্ন কিন্তু এই ঘটনার মধ্যেও উঠে যায়। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।